সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি 20-22 ডিএলএড প্রার্থী যে সকল প্রার্থীরা নতুন শিক্ষক শিক্ষিকা হিসেবে বিদ্যালয়ে যোগদান করেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 থেকে 3 পর্যন্ত এই 3টি পয়েন্ট আমি আলোচনা করব। আর নতুন শিক্ষক শিক্ষিকা হিসাবে এই 3টি পয়েন্টের উত্তর জানাটা অবশ্যই দরকার। তো 1 নম্বরে যেটা আমি রেখেছি যে নতুন শিক্ষক শিক্ষিকা হিসাবে নিযুক্ত 20-22 ডিএলএড প্রার্থীদের বেতন কোন মাস থেকে ঢুকবে। তো এটার উত্তর আমরা পাবো এই 2 নম্বরে থাকা পয়েন্টটি আলোচনা করলে। কারণ শিক্ষকদের যে ডিসিএ ফর্ম হয় 2 নম্বরে আমি লিখে রেখেছি, সেটা সমস্ত তথ্য সেখানে থাকে ডিসিএ ফর্মে। এবার কিছু কিছু এসআই অফিসে ডিসিএ ফর্ম না নিয়েই সরাসরি প্রার্থীদেরকে ডাকা হয়, মানে শিক্ষক শিক্ষিকা হিসাবে যারা জয়েন করেছো তাদের হয়তো তাদের নির্দিষ্ট যে এসআই অফিস আছে সেখানে ডেকে নেবার পরে তোমাদের সমস্ত তথ্য সেখানে মাধ্যমিক থেকে শুরু করে ক্যাটাগরি বলো বা টেট পাস কোন বছর করেছো, কোন সালের টেট পাস করেছো, সব কিছু তথ্য সেখানে আপলোড করা হয়। ঠিক আছে, সেটা হলো যে শিক্ষা পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টাল, সেখানে আপলোড করা হয়। তো সেখানে কিন্তু স্যালারি কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু সেখানে দিয়ে দেয়া হয়। অর্থাৎ যে মানে অ্যাকাউন্ট তোমরা দেবে সেখানে সেটাই কিন্তু স্যালারি ঢুকবে। এবার দেখা গেল কোনো এসআই অফিসে কিছু আগে পরে, এটা হতেই পারে যে কিছু এসআই অফিসে কয়েকদিন আগে শুরু করে, কিছু এসআই অফিসে আবার কয়েকদিন পরে শুরু করে, কিন্তু মাইনে ঢোকার বিষয়টা একসাথেই কিন্তু হয়। কারণ এটা কন্ট্রোল হয় প্রত্যেকটা জেলায় থেকে। জেলায় যে ট্রেজারি অফিস থাকে সেখান থেকে কিন্তু স্যালারিটা রিলিজ করা হয়। অর্থাৎ যে এসআই অফিসে আগে করলো মানে সেখানে যে আগে স্যালারি ঢুকবে ব্যাপারটা নয়, সেটা পুরো ঠিক করবে ট্রেজারি অফিস। এবং এমনকি যে ডিপিএসসিটা পড়ছে যে জেলায়, প্রত্যেকটা জেলার ডিপিএসসি রয়েছে নিজস্ব, সেইখান থেকে কিন্তু ঠিকটা হয়। এবার দেখা গেল যে রানিং যে মাসটা চলছে সেই মাসের বেতন কিন্তু অনেক সময় নাও দিতে পারে, কারণ ট্রেজারি অফিসে সেখানে তথ্যটা যেতে যেতে সময় লাগে। এমনকি পরবর্তীতে গিয়ে এই যে বাকি রয়ে গেল, অর্থাৎ 1 মাস কাজ করার পরে বাকি রয়ে গেল, সেটা বকেয়া হিসাবে, এরিয়ার হিসাবে কিন্তু পরবর্তীতে গিয়ে দিয়ে দেয়। সেটা বছরের শেষেও দিতে পারে, এমনকি মাঝখানেও দিতে পারে, 2-3 মাস পরেও দিতে পারে। এটা ঠিক নেই, এটা ট্রেজারি অফিস ঠিক করবে। কিন্তু বেতন হয়তো প্রথম মাসেরটা নাও ঢুকতে পারে, প্রথমে হয়তো এই যে এই প্রোফাইলগুলো সেট করতে হয়। এবার দেখা গেল কোনো ডিপিএসসি, জেলাভিত্তিক যে ডিপিএসসি বা তার যে ট্রেজারি অফিস সেটা খুবই অ্যাক্টিভ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথম মাসের মাইনে কিন্তু ঢুকে যাবে, প্রথম মাসের যে বেতনটা সেটা কিন্তু ঢুকে যাবে খুব তাড়াতাড়ি। যদি এটা গোড়া পর্যন্ত ঠিকঠাক হয়ে যায়, পোর্টালে আপলোড হওয়ার পরে ট্রেজারি অফিস পর্যন্ত যদি প্রোফাইলটা ঠিকঠাক মতন চলে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে বেতনটা সেটা কিন্তু প্রথম মাস থেকে কিন্তু এরিয়ার হিসাবে থাকবে না, দিয়ে দেবে একদম। ঠিক আছে, প্রথম মাস থেকেই দিয়ে দেবে। আর যদি এমনটা না হয় তাহলে সেটা বকেয়া হিসাবে পরবর্তী মাসে গিয়ে ঢুকবে। এবার অনেক এমন কিছু আছে ডিপিএসসি, দেখা যায় সেখানে 1 মাস এমনকি 2 মাসও এরিয়ার হয়ে যায়, মানে বকেয়া হয়ে যায়, বাকি রয়ে যায়, পরবর্তীতে হয়তো তৃতীয় মাস থেকে দেয়, এরকমটাও হতে পারে। ঠিক আছে, যারা 9500-তে 533 প্যানেলে যারা ছিলে, কিছু কিছু জেলাতে এরকম কিন্তু হয়েছিল যে 2 মাসের বেতন কিন্তু এরিয়ার হিসাবে পরে দিয়েছিল, প্রথমে গিয়ে এটা ঢোকেনি। এবার সে 3 নম্বর যে পয়েন্ট, যে এসআই অফিস থেকে জয়নিং রিপোর্ট কবে পাবেন। তো এসআই অফিস থেকে জয়নিং রিপোর্ট পাওয়া যাবে যখন সমস্ত কিছু তথ্য সাবমিট হয়ে যাওয়ার পর সেই নির্দিষ্ট এসআই অফিসের যিনি এসআই থাকবেন, তো তিনি কিন্তু একটা সিগনেচার করে দেবে সেই একটা কপিতে, ডেট সহ। তো সেটাই কিন্তু এসআই অফিস থেকে জয়নিং রিপোর্ট 1 পিস বা একটা কপি তোমাকে কিন্তু ফেরত দেবে। ঠিক আছে, যেহেতু তোমাদের অনেক কয়েকটা জেরক্স করে সেট হিসাবে নেওয়া হয়েছিল, তো সেখান থেকে কিছু জমা রেখে একটা যে জয়নিং রিপোর্ট হয় সেটা কিন্তু ফেরত দেবে। ঠিক
ঠিক আছে, এটা হলো এসআই অফিসের কাজ। এটা পরবর্তী সময়ে এসআই অফিস থেকেই তোমাদেরকে হয়তো বলে দেবে ফোন করে যে কবে আসতে হবে, কবে নিতে হবে। আর যেটা স্যালারি, সেটা আমি তো বলেই দিলাম যে টিচারের যে ডিসিএফ ফর্ম থাকে, সমস্ত যাবতীয় তথ্য কিছু কিছু এসআই অফিসে ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয়। কিছু কিছু এসআই অফিসে একদম সরাসরি ডেকে নিয়ে কাজটা করা হয়, একদম কম্পিউটারের সামনে বসে, সেখানে যে ক্লার্ক থাকবে সেখানে ক্লার্কের সাথে বসে একদম বাংলা শিক্ষা পোর্টালে সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়। আর অনেকে হয়তো ভাবছে যে স্যালারি যে অ্যাকাউন্টটা সেটা তো আমি করিনি, কখন করব। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমার যেটা বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট থাকবে, সেই সেভিংস অ্যাকাউন্টই তুমি দিতে পারবে। পরবর্তীতে গিয়ে যে যার ব্রাঞ্চ আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন যদি করো, এই যে যে তোমার নিয়োগপত্র বা সেই নিয়োগপত্রের জেরক্স করে নিয়ে গিয়ে সেখানে একটা প্রমাণ দাও, তোমার অটোমেটিক সেভিংস অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করে দেবে। সেটা যে কোনো ব্যাঙ্কই হোক না কেন, সেটা এসবিআই হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক বা যাই হোক না কেন, এক কথায়। তো তোমাদের এটা নিয়ে কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো ভাবছে যে আমার তো সেভিংস অ্যাকাউন্ট, আমি এত তাড়াতাড়ি কি করে করব, আমাকে চাইলো এসআই অফিসে আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ওইটাই দরখাস্ত করে, ব্যাংকের কথা বলছি, দিয়ে কনভার্ট হয়ে যাবে স্যালারি অ্যাকাউন্টে। তো মোটামুটি এই 3টে পয়েন্টের ওপরে কারোর যদি বিষয়টা আমি বললাম, কারোর যদি অসুবিধা হয় বুঝতে, কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দেব। আর একটা সেই সঙ্গে রিকোয়েস্ট রাখবো, যে সকল 20-22 ডিএলএড প্রার্থীরা যারা জয়েন করলে নতুনে, এরকম ইনফরমেশন আরও অনেক মানে আমি দেব, মানে নতুন টিচার হিসেবে কি কি লাগে না লাগে বিভিন্ন ধরনের তথ্য থাকে, এটা তো একবারে দেওয়া সম্ভব না। তো সেই প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট পেতে গেলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ একদিনে সম্ভব না। তার পরবর্তীতে এরকম আরও অনেক বিষয় রয়েছে। এইচআরের বিষয়টা আছে, যে হাউস ঘর ভাড়ার যে টাকাটা, সেখানেও কিন্তু একটা এইচআরের ডিক্লারেশন হয়, সেটা কখন দিতে হয়, পিএফের টাকাটা কখন কাটে, কোন নিয়মে কাটবে, সব কিছু বলে দেবো। কাজেই এই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেলটিকে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। আবার নতুন ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।